তো দেখেন, যদি আমি কম্পিউটার সম্বন্ধে আলোচনা করতে চাই, মৌলিক ধারণা নিতে চাই, বা যে কোনো জিনিস সম্বন্ধে যদি আমি মৌলিক ধারণা নিতে চাই, তাহলে প্রথম প্রশ্নটা কি আসবে? প্রথম প্রশ্নটা হবে যে সেটা আসলে কি। কারণ আমি যদি বলি যে এটা নিয়ে আমি আলোচনা করবো এখন, হ্যাঁ, এটা সম্বন্ধে আমি মৌলিক বা বেসিক ধারণা নিব, তাহলে প্রথম প্রশ্ন আসবে যে হোয়াট ইজ দিস, ঠিক কিনা? তাহলে এটা কি? তাহলে আমরা যেহেতু এখন কম্পিউটার নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটার কি, তাই না? তাহলে আমরা একটা প্রশ্ন রাখছি এখানে যে কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার। কে বলতে পারবেন কম্পিউটার কি? বলেন সবাই। কম্পিউটার হচ্ছে গণনাকারী যন্ত্র, এটাই আমরা সবাই জানি। এখন এটার সাথে আমরা একটু অ্যাড করতে পারি বৈদ্যুতিক, নাকি গণনাকারী যন্ত্র তো ম্যানুয়ালও হয়, ম্যানুয়াল হয় না, হাতে হাতে আমরা গুনতে পারি। তারপরে অ্যাবাকাস আছে, অ্যাবাকাস তো বৈদ্যুতিক না, ওটাও গণনাকারী যন্ত্র, নাকি? তাহলে আমরা বলতে পারি কম্পিউটার হচ্ছে একটা বৈদ্যুতিক গণনাকারী যন্ত্র। কি বলছি? বৈদ্যুতিক গণনাকারী যন্ত্র। ঠিক আছে, বৈদ্যুতিক গণনাকারী যন্ত্র। এইটাই হচ্ছে কম্পিউটারের একদম সংক্ষেপে সবচেয়ে সুন্দর অ্যান্সার। ঠিক আছে, বিদ্যুতে চলে, এর জন্য বৈদ্যুতিক। আর এর গণনাকারী যন্ত্র। এখন গণনাকারী যন্ত্র, গণনাকারী বলতে আমরা কি বুঝি? গণনাকারী বলতে কি বোঝায় আসলে? হিসাব নিকাশ। গুড। তাহলে গণনাকারী বলতে বোঝায় হিসাব নিকাশ। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটার কি শুধুমাত্র হিসাব নিকাশের কাজই করে, না আরো কিছু কাজ করে? কি কি কাজ করে বলেন দেখি, কি কি কাজ করে? কে কটা বলতে পারবেন? সবচেয়ে বেশি কে বলতে পারবেন? কনফিডেন্স কার আছে দেখি। কি কি কাজ করে কম্পিউটার বলেন দেখি। আচ্ছা, সবাই একটা করে বলবেন যে কম্পিউটার কি কি কাজ করে। তুমি বলো, কম্পিউটার কি কাজ করে? লেখালেখি কাজ করে। তুমি? ডাটা সংরক্ষণ করা যায়। তুমি তারা বলো, জোরে বলো, সবাই শুনে। কি বলছে? মানে সবাই শুনতে হবে। তুমি বলো। হিসাব নিকাশ সংরক্ষণ, সংরক্ষণ তো বলেই ফেলছে, সেটা যে ওটা হিসাব নিকাশ যখন সংরক্ষণ করা আমাদের ডাটায় হিসাব নিকাশ করা যায়। লেখালেখি আসছে, ডাটা সংরক্ষণ আছে, হিসাব নিকাশ। বসো। কম্পিউটার শব্দটার অর্থ কি? কম্পিউটার শব্দের অর্থই হচ্ছে গণনাকারী। তার মানে গণনাকারী নামটা আমরা দেই নাই, যারা এটা ইনভেন্ট করেছেন, তৈরি করেছেন, তারাই কিন্তু এটার নাম দিয়েছেন গণনাকারী, নাকি? তার মানে কম্পিউটার শব্দটার অর্থই হচ্ছে গণনাকারী। কম্পিউটার শব্দটা আসছে কোথা থেকে? কে বলতে পারবা? কম্পিউট। কম্পিউটার শব্দটা আসছে কম্পিউট থেকে। তাহলে কম্পিউটের অর্থ হলো গণনা করা। ঠিক আছে, আর ওটার সাথে আর যুক্ত হয়ে গেছে কম্পিউটার। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, আমাদের পরীক্ষাতে কিন্তু 1 মার্কসের প্রশ্ন, নাকি? আমি বলছি কিন্তু 60টা মার্ক প্রশ্ন থাকবে, 60 মার্কস, 1 মার্কস, এই ধরনের প্রশ্নই থাকবে। কম্পিউটার কি, কম্পিউটারকে, কম্পিউটার শব্দের অর্থ কি, কম্পিউটার শব্দটা আসছে কোথা থেকে, তাই না? তো এরকম ভাবে এই ধরনের প্রশ্নগুলো আসবে। তার মানে এইখান থেকে 3টা প্রশ্ন হয়ে যেতে পারে। বুঝতে পারছি? তাহলে এইভাবে বুঝছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে তাহলে এখন পর্যন্ত কেন কম্পিউটার বলতেছি, তাই না? কম্পিউটার এখনো কেন বলা হচ্ছে? এখন তো অনেক কাজ করা হয়, এখন তো এটা আধুনিক, অত্যাধুনিক কোনো নাম দেওয়া উচিত। তো সেই অর্থে যে প্রথম কথা হচ্ছে যে এটা গণনার জন্য তৈরি হয়েছিল। এখন এই যে আমি এতক্ষণ পর্যন্ত বললাম যে কম্পিউটার আসলে অনেক কাজ করে, তাই না? এখন যদি এইটার ব্যাকএন্ডে আমরা দেখি, তাহলে কম্পিউটার মূলত হিসাব নিকাশের কাজই করে, এছাড়া আর কিছুই করে না। কারণ তোমাদের কাছে মনে হতে পারে এটা আবার কি বলেন স্যার, এতক্ষণ বললেন কম্পিউটার এত কাজ করে। হ্যাঁ, কম্পিউটারে হিসাব নিকাশ করা যায়, ছবি আঁকা যায়, গ্রাফিক্সের কাজ করা যায়, নাকি রান্না বান্না করা যায়। এখন আবার বলতেছেন কম্পিউটার হিসাব নিকাশ ছাড়া কিছুই করে না। হ্যাঁ, বিষয়টা এরকমই। কম্পিউটার হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে এসে আমরা যেখানে ইউজ করতেছি, ফ্রন্ট এন্ডে এসে আমরা যা যা পাচ্ছি, যা যা কাজ করতেছি সেটা একরকম। আর ব্যাক এন্ডে কম্পিউটার কিন্তু টোটালি হিসাব নিকাশের বাইরে আর কিছুই করে না। যেমন আমাদের এই কম্পিউটারগুলো সব ডিজিটাল কম্পিউটার, নাকি? তো ডিজিটাল কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে? গুড,
ডিজিটাল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে। বাইনারি পদ্ধতি কি? হ্যাঁ, বাইনারি পদ্ধতি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম নাকি? তো নাম্বার সিস্টেমের মধ্যে অনেকগুলো নাম্বার সিস্টেম আছে, তার মধ্যে বাইনারি একটা পদ্ধতি। বাইনারি পদ্ধতির বেস হচ্ছে 0 আর 1। কম্পিউটার ব্যাকএন্ডে কিন্তু এই 0 আর 1 দিয়ে সমস্ত কাজ করে, তাই না? মানে আমি যখন দেখতেছি যে আমি যখন একটা ছবি আঁকছি, ধরেন যে আমি একটা ছবি আঁকলাম, একটা মানুষের ছবি, হ্যাঁ এরকম একটা মানুষের ছবি আঁকলাম। এই ছবিটা আমার ফ্রন্ট এন্ডে হয়তো একটা ছবি হিসেবেই দেখাচ্ছে, কিন্তু এটা ব্যাক এন্ডে এটা কিন্তু একটা কোড। এটা ব্যাক এন্ডে কি? এটা একটা সংখ্যা, একটা নাম্বার, ঠিক আছে? হইতে পারে যে এটা হয়তো 0 1 1 0 0 0 1 1 এরকম 1000টা থাকতে পারে, ঠিক আছে? 500 থাকতে পারে, 1000 থাকতে পারে, হ্যাঁ 10,000 থাকতে পারে। যেভাবেই হোক এটা কিন্তু কম্পিউটারের কাছে একটা বাইনারি সংখ্যা। ক্লিয়ার? আমি কি বুঝিয়ে দিতে পারছি বিষয়টা? এটা একদম ফাইনালি যে কম্পিউটারের ব্যাকএন্ডে যে এটা একটা সংখ্যা, একটা কোড, একটা নাম্বার, বাইনারি সংখ্যা। তাহলে সংখ্যাটা কি হিসাব নিকাশের বিষয় না? তাহলে কম্পিউটার কিন্তু ব্যাকএন্ডে সমস্ত কাজ করতেছে হিসাব নিকাশের মাধ্যমে, কম্পিউটিং মাধ্যমে। বুঝতে পারছি? এর জন্য আমরা মূলত কম্পিউটারকে গণনাকারী বলতে পারি, কারণ আমাদের কাছে কম্পিউটারটা আউটপুট লেভেলে বা ফ্রন্ট এন্ডে এসে যা যাই আমরা পাচ্ছি, ব্যাক এন্ডে কম্পিউটার সব করতেছে এই বাইনারি সংখ্যার মাধ্যমে, একটা হিসাব নিকাশের মাধ্যমে। ক্লিয়ার? তো মূলত এর জন্যই কম্পিউটারকে কম্পিউটার বলা হয়। তাহলে সাদামাটা অর্থে আমরা বলতে পারি কম্পিউটার যখন তৈরি হয়েছিল, যিনি বাজার তৈরি করেছিলেন তারা হিসাব নিকাশের যন্ত্র হিসেবেই তৈরি করেছিলেন, এবং ফ্রন্ট এন্ডে কম্পিউটার যাই করুক, ব্যাক এন্ডে এখনো কম্পিউটার শুধুমাত্র হিসাব নিকাশের কাজই করে। ক্লিয়ার? তাহলে এই কারণে কম্পিউটারকে আমরা কম্পিউটার বা গণনাকারী যন্ত্র বলছি। তার কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আবিষ্কারকের কথা বললাম নাকি, যে কম্পিউটারটা আবিষ্কার কে করেছেন, এই আবিষ্কার যখন হয়েছে, তাহলে এখন প্রশ্ন থাকে যে কম্পিউটার আবিষ্কারক কে? কম্পিউটারের আবিষ্কারক কে? কে বলতে পারবেন কম্পিউটার আবিষ্কারক কে? আচ্ছা, অনেকগুলো নাম আসছে। তাহলে আমি যদি 100 জন লোককে জিজ্ঞেস করি যে কম্পিউটারের আবিষ্কারক কে, 100 জনের মধ্যে 70 জনই বা 80 জনই বা 90 জনই উত্তর দেয় হচ্ছে চার্লস ব্যাবেজ। তো এই যে চার্লস ব্যাবেজ, এই উত্তরটা কিন্তু সঠিক না, অন্তত আবিষ্কারকের ক্ষেত্রে এটা বলা যাবে। কম্পিউটারের আবিষ্কারক কিন্তু চার্লস ব্যাবেজ না, ঠিক আছে? আমরা বই পুস্তকে যেখানে পড়ছি, যেভাবে পড়ছি, সেখানে কিন্তু লেখা আছে কম্পিউটারের জনক। কোথাও আবিষ্কারক লেখা আছে তার নামের আগে? কোথাও লেখা নেই। তো উনি হলেন একজন ব্রিটিশ গণিতবিদ। কি উনি? ব্রিটিশ গণিতবিদ। তার মানে ওনার বাড়ি কোথায় ছিল? ব্রিটেনে, ইংল্যান্ডে, তাই না? এবং ওনার পেশা ছিল উনি গণিতের প্রফেসর ছিলেন, গণিতের প্রফেসর। এর জন্য সংক্ষেপে আমরা বলতে পারি ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ। তবে উনি হচ্ছেন জনক। আমাদেরকে যদি প্রশ্ন করে যে কম্পিউটারের জনক কে, তাহলে আমরা উত্তর দিব ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ। কি বলবো? বলেন, কম্পিউটারের জনক কে? ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ। এইভাবে বলবো, একটা সৌন্দর্য আছে না? তাহলে কম্পিউটারের জনক কে? গুড। তাহলে আবিষ্কারক কে? আসলে আবিষ্কারক কথাটা তো ইন্ডিভিজুয়ালি কম্পিউটারের জন্য বলা খুব কঠিন। কম্পিউটারের আবিষ্কারের ইতিহাসের সাথে অনেক মানুষের নাম জড়িত। কম্পিউটার তো আর ইন্ডিভিজুয়ালি একটা একেবারে ছোট্ট একটা জিনিস না, বা একটা ডিভাইস না, অনেকগুলো ডিভাইসের সমন্বয়। প্রত্যেকটা ডিভাইস কিন্তু এক একজন ডেভেলপমেন্ট করছেন, কেউ আবিষ্কার করছেন, কেউ ডেভেলপমেন্ট করছেন, তাই না? এইভাবে কিন্তু আজকের কম্পিউটারটা এখানে আসছে। তারপরে কম্পিউটারের ভিতরে অনেক ধরনের আছে, কি বলে, উপাদান আছে, এলিমেন্টস আছে, ইলেকট্রনিক্স, যেগুলো বিভিন্ন জন আবিষ্কার করছে। রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, তাই না? সেমিকন্ডাক্টর আছে, অনেক কিছু আছে। এই ধরনের আইসি আছে, মানে যা যা লাগে ইলেকট্রনিক্স ডিভাইসে, এগুলোও কিন্তু এক একজন ইন্ডিভিজুয়াল এক একজন আবিষ্কার করেছে। সেইগুলোর মাধ্যমে টোটাল, তারপরে দেখা যায় মনিটরটা একটা জিনিস, মাউস একটা জিনিস, কিবোর্ড একটা জিনিস, তাই না? এরকম অনেক কিছু আছে, প্রসেসর আছে, মাদারবোর্ড আছে। এক একজন এক একটা পর্যায়ে
আবিষ্কার করেছেন। সো ইন্ডিভিজুয়ালি একজনকে আবিষ্কারক বলাটা কঠিন, কিন্তু তারপর যেহেতু একজনকে বলতে হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বই পুস্তকের মধ্যে যার নামটা দেখতে পাই, যার অবদান হয়তো বা সবচেয়ে বেশি, তার জন্য সেরকম একজনকেই নাম হয়তো বলা হচ্ছে। তো আবিষ্কারকের ইতিহাস খুঁজলে আমরা দেখবো যে আবিষ্কারের ইতিহাস অনেকের নাম আছে, অনেক বই পুস্তকের মধ্যে বিভিন্ন রকমের নাম পাওয়া যায়, ঠিক আছে। সবচেয়ে বেশি যার নাম আবিষ্কারক হিসেবে নাম প্রচলিত আছে তিনি হচ্ছেন হাওয়ার্ড এইকেন। কি নাম? হাওয়ার্ড এইকেন। তাহলে আবিষ্কারক কাকে বলবো আমরা? হাওয়ার্ড এইকেন, ঠিক আছে। অথবা অনেক বইতে একিন লেখা আছে, একিন, হ্যাঁ এরকম, হাওয়ার্ড এইকেন বা হাওয়ার্ড এইকেন, ঠিক আছে। এখন উনিও কিন্তু পেশায় ছিলেন গণিতবিদ, মানে গণিতের প্রফেসর। কি ছিলেন উনি? গণিতের প্রফেসর। ওনার বাড়ি কোথায়? আমেরিকা। তাহলে আমরা যদি কম্পিউটারের আবিষ্কারক কে এই কথাটা বলতে চাই, তাহলে আমরা বলবো মার্কিন গণিতবিদ হাওয়ার্ড এইকেন। তাহলে কম্পিউটার আবিষ্কারক কে? আবার বলেন, আবিষ্কারক কে? তাহলে আবিষ্কারক আর জনক দুটোর পার্থক্য তো বোঝা গেছে, হ্যাঁ। এবং জনক ব্যাপারটা আসলো কেন? জনক হচ্ছে, দেখেন আবিষ্কারক তো আমরা এখন এসে বলতেছি, কিন্তু জনক বলতেছি যে যার ধারণা থেকে বা যার সূত্র থেকে এটা আসছে, তাই না, একদম মূল সোর্স যিনি, যেখান থেকে আসছে তাকে আমরা জনক বলতেছি, ঠিক আছে। জনকের থেকে আস্তে 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 আজকের এই জায়গাটা আসছে বিভিন্ন জনের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে। তাহলে চার্লস বেবেজকে জনক কেন বলা হয়? উনি কি এই কম্পিউটারটা তৈরি করেছিলেন? উনি তো তৈরি করেন নাই। তাহলে উনি কি তৈরি করেছিলেন? চার্লস বেবেজ সাহেবকে জনক বলা হওয়ার কারণ হচ্ছে উনি প্রথমে একটা ডিভাইস তৈরি করেছিলেন, যেই ডিভাইসটা থেকে আজকে কম্পিউটারটা এই জায়গায় আসছে, ঠিক আছে। চার্লস বেবেজ সাহেব প্রথম একটা যন্ত্র তৈরি করেছেন, সেটার নাম কি? কে বলতে পারবে? না, কাছাকাছি গেছো কিন্তু হয় না। চার্লস বেবেজ আবিষ্কৃত প্রথম যন্ত্রের নাম কি? প্রশ্নটা হচ্ছে চার্লস বেবেজ আবিষ্কৃত প্রথম যন্ত্রটার নাম। চার্লস বেবেজ আবিষ্কৃত প্রথম যন্ত্রটার নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। কি বলছি? ডিফারেন্স ইঞ্জিন। এটা আইসিটিতে পড়ছো না তোমরা? হ্যাঁ, ম্যাট্রিকের আইসিটিতে ছিল না? এগুলো তো পারার কথা। তাহলে চার্লস বেবেজ আবিষ্কৃত প্রথম যন্ত্রটার নাম কি? আবার বলো, চার্লস বেবেজ আবিষ্কৃত প্রথম যন্ত্রের নাম কি? এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। ডিফারেন্স ইঞ্জিন, সরি, ডিফারেন্স ইঞ্জিন, ঠিক আছে। এই ডিফারেন্স ইঞ্জিনটা বেসিক্যালি আমরা একটা ক্যালকুলেটর হিসেবে কল্পনা করতে পারি, ঠিক আছে। ডিফারেন্স ইঞ্জিনটা মূলত একটা ক্যালকুলেটরের মতো কাজ করতো। এটা দিয়ে কিছু হিসাব নিকাশ করা যেত, একদম প্রাইমারি স্টেপের কিছু ক্যালকুলেটর ধরতে পারি। এখনকার ক্যালকুলেটরও কিন্তু অনেক কিছু করা যায়, তাই না? সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলোতে তার অনেক বেশি কাজ করা যায়, ঠিক আছে। এবং ক্যালকুলেটর এখন মেমোরি আছে। তো এই ডিফারেন্স ইঞ্জিনটা যে কাজটা করতে পারতো, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতো এবং সংখ্যাগুলোকে চিনতো। সর্বপ্রথম কাজ যেটা, একটা মেশিন, একটা ইঞ্জিন সংখ্যাকে চিনতে পারতেছে, তাই না? এটা কিন্তু একটা তখনকার সময়ের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার। বা এখন যদি পৃথিবী থেকে সমস্ত যন্ত্রগুলো নাই হয়ে যায়, তাহলে তুমি চিন্তা করে দেখো তুমি কিভাবে হিসাব নিকাশ করবে। সংখ্যা একমাত্র মানুষই চিনবে, কিন্তু একটা যন্ত্র, তাকে যখন আমি এটা দেখাচ্ছি বা এটা ইনপুট দিচ্ছি, সে বলতেছে এটা 1 অথবা 1, নাকি? একটা যন্ত্র বলতে পারতেছে। ঠিক একইভাবে 1 2 3 4 যা আছে সমস্ত সংখ্যাগুলোকে যন্ত্রটা চিনতে পারতেছে। এইটাই কিন্তু একটা বিশাল ব্যাপার, একটা যুগান্তকারী ব্যাপার। তুমি কম্পিউটারটা অফ করো, শুধু কম্পিউটারটা অন করে রাখছো মানে, হ্যাঁ। তাহলে কম্পিউটার কি করতে পারতেছে? ডিফারেন্স করতে পারতেছে, আলাদা করতে পারতেছে, চিনতে পারতেছে। এখন যদি আমি যাই দেই, সবকিছুকে যদি একই রকম মনে হয়, তাহলে কি ডিফারেন্স করা হইলো? ডিফারেন্স কখন করা হলো? যখন সে 1 কে 1 চিনে, 2 কে 2 চিনে, 3 কে 3 চিনে, সে আলাদা করতে পারে যে এটা রহিম আর এটা করিম, এটা 1 এটা 2, নাকি? তাহলে এই যন্ত্রটা ডিফারেন্স করতে পারতো, সে চিনতে পারতো যে এটা 1 এটা 2 এটা 3 এটা 4, এইভাবে সংখ্যাগুলোকে সে চিনতে পারতো। এইটাই ছিল একটা যুগান্তকারী আবিষ্কার। এবং সে শুধু এইটাই করতে পারতো না, সে মোটামুটি কিছু ছোটখাটো ধরনের কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারতো, ঠিক আছে। তো ওই আবিষ্কারটা যদি তখন না হইতো, এই সংখ্যাকে যদি মেশিন না চিনে, ধরেন আজকে এই কম্পিউটার সংখ্যা চেনে না, তাহলে কি এই কম্পিউটার থাকবে?
সে কোনো সংখ্যাকে চিনতে পারে না। তাহলে ওই সংখ্যার যে আবিষ্কার, যে যন্ত্র সংখ্যাকে চিনতে পারতেছে এবং কাজ করতে পারতেছে আলাদা, ওই জায়গা থেকে কিন্তু ডে বাই ডে এটা আজকের কম্পিউটারটা এখানে আসছে। তার মানে এই কম্পিউটারে যদি ব্যাকএন্ডে খুঁজতে খুঁজতে, ইতিহাস খুঁজতে খুঁজতে যে আমি যে এই ডিফারেন্স ইঞ্জিন পর্যন্ত শিখতাম, এর জন্য ওনাকে বলা হচ্ছে জনক। ক্লিয়ার? এবং ডিফারেন্স ইঞ্জিনের পরে উনি আরেকটা যন্ত্র আবিষ্কার করছিলেন, এটাকে ডেভেলপ করছিলেন আর কি, সেটার নাম কি ছিল? নেভাল সুইফটকে। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তাহলে এটা হলো চার্লস বেবেজ আবিষ্কৃত দ্বিতীয় মেশিন, নাকি? চার্লস বেবেজ আবিষ্কৃত দ্বিতীয় যন্ত্রের নাম কি? এইভাবে প্রশ্ন হইতে পারে যে চার্লস বেবেজ আবিষ্কৃত প্রথম যন্ত্রের নাম কি, দ্বিতীয় যন্ত্রের নাম কি? ঠিক আছে? তাহলে চার্লস বেবেজ আবিষ্কৃত প্রথম যন্ত্রের নাম কি? দ্বিতীয় যন্ত্রের নাম কি? ক্লিয়ার? আমি কিন্তু একদম মুখস্থ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই হলো বিষয়। তাহলে আমরা কি আবিষ্কারের ইতিহাসটা এবং জনকের সাথে এর যোগসূত্র মোটামুটি বুঝতে পারলাম? আচ্ছা, এখন যেহেতু আমরা একটা কম্পিউটারের কাছে চলে আসছি, এই যে আমাদের সামনে অসংখ্য কম্পিউটার আছে, তাহলে এখন আমাদের জানা দরকার যে এই কম্পিউটারের মানে একটু আগে আমরা বলছিলাম কম্পিউটার হচ্ছে বৈদ্যুতিক গণনাকারী যন্ত্র। এর বাইরেও কিন্তু কম্পিউটারের আরো অনেক সংজ্ঞা আছে, আছে না? ডেফিনেশন আছে, বিভিন্ন বই পুস্তকে আমরা বিভিন্ন ডেফিনেশন পড়েছি। এখন কম্পিউটারের শব্দটাকে যদি আমি অ্যাব্রিভিয়েটেড একটা শব্দ ধরি, কম্পিউটার, নাকি? COMPUTER, এইটার পূর্ণাঙ্গ রূপটা যদি, এই অ্যাব্রিভিয়েটেড কম্পিউটারের পূর্ণাঙ্গ রূপটা যদি আমরা দেখতে যাই যে কিভাবে করা হয়েছে, তাহলে এখান থেকে কম্পিউটারের আরেকটা মোটামুটি আর একটা বেটার ধারণা পাওয়া যায়। ঠিক আছে? সেটা কি? যেমন কম্পিউটারের বানানে কি আছে? COMPUTER, ঠিক আছে? কম্পিউটার। তাহলে এখান থেকে আমরা একটা কম্পিউটার সম্বন্ধে একটা মোটামুটি একটা আগের থেকে মানে বিস্তারিত একটা ধারণা এখানে পাবো। তো সিতে আমরা যদি ধরি, সিতে হলো কমন। কি বললাম? কমন। সিতে কি বলেন? সিতে কি? ওতে হচ্ছে 1, ওতে কি? এমে হচ্ছে মেশিন, এমে কি? পিতে হচ্ছে পার্টিকুলারলি, পার্টিকুলারলি, ঠিক আছে? তাহলে ইউতে হলো ইউজড ইন, হ্যাঁ? টিতে হলো ট্রেড। কি বললাম? ট্রেড। ইতে হলো এডুকেশন, আর হলো রিসার্চ। অনেকে রিসার্চ বলে, রিসার্চ বলা যাবে না, রিসার্চ, গবেষণা। ক্লিয়ার? তাহলে আমরা সিতে কি পেলাম বলেন তো? সবাই বলতে হবে সিতে কি? ওতে কি? এমএ, পি, ইউ, টি, পি, আর রিসার্চ। রিসার্চ কে বললো? আবার বলেন সিতে কি? ওতে এমএ, পিতে ইউ, টিতে পিতে আরে রিসার্চ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কম্পিউটারের একটা মোটামুটি বিস্তারিত ধারণা পাই। ঠিক আছে? কমন শব্দের অর্থ কি? সাধারণ। ওয়ান মানে এক, বা এখানে আমরা একটিও লিখতে পারি, নাকি? মেশিন মানে যন্ত্র। পার্টিকুলারলি নির্দিষ্টভাবে। ইউজড ইন ব্যবহৃত হয়। ট্রেড ব্যবসা বাণিজ্য। এডুকেশন শিক্ষা। রিসার্চ গবেষণা। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সাধারণ একটি যন্ত্র, নির্দিষ্টভাবে ব্যবহৃত হয় ব্যবসা, শিক্ষা, গবেষণা। এখন এই যে ব্যবসা, শিক্ষা, গবেষণা, এর বাইরে আর কোনো কাজ আছে পৃথিবীতে?
কম্পিউটার করা যায় নাই, কিন্তু সমস্ত কাজের ভিতর কোনো না কোনো ভাবে তিনটা করে ফেলে দেওয়া, তাই না? তার জন্য বলা হয়েছে নির্দিষ্টভাবে ব্যবহৃত ব্যবসা শিক্ষা গবেষণা। ঠিক আছে, তো এটাকে আমরা একটা সংজ্ঞায় রূপ দিতে পারি কিনা? আমরা যদি বলি কম্পিউটার is a common one machine that particularly used in trade, education and research. Okay, তাহলে আমার সংজ্ঞা হয়ে যায় না, কম্পিউটার ইজ এ কমন ওয়ান মেশিন দ্যাট পার্টিকুলারলি ইউজড ইন ট্রেড, এডুকেশন এন্ড রিসার্চ। একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমি একটা অ্যাব্রিভিয়েটেড পূর্ণাঙ্গ রূপ পাইলাম নাকি? আবার এখান থেকে আমরা একটা সংজ্ঞা তৈরি করছি। বাংলায় বললে আমরা বলতে পারি কম্পিউটার হচ্ছে সাধারণ একটি যন্ত্র। কম্পিউটার ইজ এ কমন ওয়ান মেশিন, ঠিক আছে, সাধারণ একটি যন্ত্র, দ্যাট মানে যা নির্দিষ্টভাবে ব্যবহৃত হয় ব্যবসা শিক্ষা এবং গবেষণা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কম্পিউটারের অ্যাপ্লিকেশনটা শিখব। হয়েছে সবার? বুঝে ফেলবো? বুঝে ফেললাম কিন্তু? ঠিক আছে, তাহলে এখন আমরা কম্পিউটারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে কম্পিউটারের প্রকারভেদ কত জানা দরকার না, যে কত প্রকার ধরনের কম্পিউটার আছে জানা দরকার। তাহলে কম্পিউটারের প্রকারভেদ, ঠিক আছে, কেউ বলতে পারবে কম্পিউটার কত প্রকার? 3 প্রকার। কে বলছে? হ্যাঁ, গুড। বলো দেখি কি কি? ভুলে গেছি কেন? আমি কোন প্রকার আছে? নাই, হেপো তো ভাই বলুন না। আর কেউ? সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার। চেষ্টা করো, সবাই পড়ছো। খুবই লজ্জার কথা যে তোমরা এটা পারো না। এখানে পড়ে নাই একজনও নাই। হ্যাঁ, ল্যাপটপ, ডিজিটাল কম্পিউটার, অ্যানালাইসিস। তারপরে আচ্ছা, ওই হাসনার একটু কাছাকাছি গেছে, বাকিগুলো কেউ কাছাকাছি যাও। ঠিক আছে, সবাই তলানিতে করেছিল, উপরে না যায় তলাতে গেছিল। ঠিক আছে, কম্পিউটার হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। কয় প্রকার? প্রধানত 3 প্রকার। কি কি? 1 নম্বরে হচ্ছে অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার সবাই পড়ে আসছো, কিন্তু কেউ পারো না। এটা খুবই লজ্জার কথা। আমরা সবাই পড়ে আসছি, কিন্তু কেউ পারি না। এর থেকে লজ্জার কথা আছে? এতগুলো মানুষ আইসিটি সবাই পড়ছে, এগুলো পড়ছো না আইসিটিতে, অথচ কেউ বলতে পারলাম না। তাহলে এই পড়াশোনার কি লাভ? পড়লাম, পরীক্ষা হলে যে বমি করে দিলাম, শেষ। ঠিক আছে, ওই খাবারের পুষ্টি আর গায়ে লাগলো না, হজম হওয়ার আগে বমি করে দিচ্ছি। ঠিক আছে, এই পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়াশোনা করলে করার মতো করো, এতদিন না পরে অর্ধেক পড়ো, কিন্তু সেটা ব্রেনের মধ্যে রাখো, সেটা আত্মস্থ করো, মুখস্থ না, আত্মস্থ করো। ঠিক আছে, তা না হলে এই সার্টিফিকেট এতগুলো যদি বানাও, কর্মক্ষেত্রে যায় দেখবা যে খালি এখান থেকে ঠোক না খাই, ওখানে যাবো, এখান থেকে ঠোক না খাই, কর্মক্ষেত্রে প্রমোশন হবে না, কাজ ভালো হবে না, কাজ দিয়ে হবে না, চাকরিতে করতে হবে না। ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে অ্যানালগ কম্পিউটার, 2 নম্বরে হচ্ছে ডিজিটাল কম্পিউটার। ঠিক আছে, 3 নম্বরে হলো কি কম্পিউটার? 3 নম্বরটা কি? হাইব্রিড কম্পিউটার। গুড। ওকে, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। এই হচ্ছে কম্পিউটার প্রধানত 3 প্রকার। তাহলে কম্পিউটার প্রধানত কয় প্রকার? আবার বলেন, কম্পিউটার প্রধানত কয় প্রকার? আবার বলেন, কয় প্রকার? কি কি? আবার বলেন, কি কি? অ্যানালগ কম্পিউটার বলেন, কি কি? আবার বলেন। ঠিক আছে, মুখস্থ করাই দিলাম, স্কুলের ছাত্রকে মুখস্থ করাই দেন, মুখস্থ করাই দিলাম। তারপর যদি আমরা জায়গায় না পারো তোমরা, এর থেকে আফসোস আর কিছু নাই।
তাহলে এই হলো তিন ধরনের কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। এখন অ্যানালগ কম্পিউটার কোনগুলা? আমাদের সামনে যেগুলো আছে সেগুলো কি অ্যানালগ? সেগুলো কি? এগুলো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবই ডিজিটাল কম্পিউটার। ঠিক আছে, এখন আসলে অ্যানালগ কম্পিউটার খুব একটা ব্যবহৃত হয় না, হয় কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, অ্যানালগ কম্পিউটার হইলো প্রাচীন কম্পিউটার, প্রথম দিকে যে কম্পিউটারগুলো ছিল, তাই না? আমরা প্রথম দিকে যে কম্পিউটারগুলো ছিল সেগুলো হলো অ্যানালগ কম্পিউটার। এখন অ্যানালগ কম্পিউটার যদি আমরা সংজ্ঞা খুঁজতে যাই তাহলে আমরা বলতে পারি যেই কম্পিউটারগুলো বর্তনী বা সংযোগ পদ্ধতিতে কাজ করে সেইগুলোই হচ্ছে অ্যানালগ কম্পিউটার। কি বলছি? যে কম্পিউটারগুলো বর্তনী বা সংযোগ পদ্ধতিতে কাজ করে সেগুলোই হচ্ছে অ্যানালগ কম্পিউটার। সংক্ষেপে এটাই সবচেয়ে সুন্দর সংজ্ঞা। এরপর ডিটেইল ইলাবোরেট করলে আরো অনেক কিছু করা যেতে পারে। ঠিক আছে, সেগুলো তোমাদের সামনে যে বই আছে বইটা পড়লে তোমরা এখান থেকে আরো বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, তাহলে কি বলছি? অ্যানালগ কম্পিউটার কি? বর্তনী বা সংযোগ পদ্ধতিতে কাজ করে। সোজা কথা, অ্যানালগ কম্পিউটার বর্তনী বা সংযোগ পদ্ধতিতে কাজ করে। এবং অ্যানালগ কম্পিউটার, এই অ্যানালগ শব্দটা কিন্তু শুধুমাত্র কম্পিউটারের ক্ষেত্রে যে প্রযোজ্য তা কিন্তু না, ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে বা ইলেকট্রনিক প্রযুক্তির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যানালগ আছে, তাই না? আমাদের বাসা বাড়িতে আগে অ্যানালগ টিভি ছিল, অ্যানালগ ফোন ছিল, নাকি ছিল না? তাহলে অ্যানালগের মধ্যে কি হইতো? সংযোগ পদ্ধতিতে কাজ করতো, বর্তনী বা সংযোগ পদ্ধতিতে কাজ করতো। সেগুলো কি আমরা আগে দেখছি যে আমাদের বাসা বাড়িতে এরকম টেলিভিশন ছিল, টেলিভিশনের মধ্যে এরকম চ্যানেল থাকতো, নাকি? মানে 1 2 3 এরকম দেখা থাকতো না, 4 5 6 এরকম ছিল না? এটাকে ঘুরাইলে ধরো যে এটা হলো মাথাটা, এটা ঘুরাই একে দিলে 1 নম্বর চ্যানেল ধরতো, ঘুরাই আবার 2 দিলে 2 নম্বর ধরতো। কিন্তু এখন কি সেটা আছে? এখন ডিজিটাল টিভি। ডিজিটাল টিভিতে কি একটা সুইচ থেকেই আমি যদি আপ ডাউন বাটন দিয়ে যাই, আপ বাটন দিয়ে সব চ্যানেল ঘুরে আসতে পারবো। আর এটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সংযোগ, প্রত্যেকটা আলাদা সংযোগ। কিন্তু আমি যখন রিমোটে একটা বাটন দিচ্ছি কি আলাদা আলাদা সংযোগ হচ্ছে না, একই জায়গায় সংযোগ হচ্ছে, একই জায়গায় সংযোগ হচ্ছে, কিন্তু সেখানে বাইনারি কোড কাজ করতেছে। ঠিক আছে, তো এই হলো বিষয়, এটা হলো সংযোগ পদ্ধতিতে কাজ করে। তো এটা কিন্তু অ্যানালগ টিভি ছিল, অ্যানালগ মোবাইল ছিল, মোবাইল না সরি অ্যানালগ টেলিফোন, নাকি? তারপরে আরো অনেক কিছু। ঠিক আছে, যে কোনো ইলেকট্রনিক প্রযুক্তির ক্ষেত্রে প্রথম দিকে মোটামুটি আগে অ্যানালগই ছিল, এখন কিন্তু সব ডিজিটাল। তো সেগুলোই হলো অ্যানালগ। অ্যানালগের ক্ষেত্রে আমরা কি বলবো তাহলে? অ্যানালগ বলতে কি বুঝি? বলেন যে যে সকল কম্পিউটার বর্তনী বা সংযোগ পদ্ধতিতে কাজ করে সেগুলোই হচ্ছে অ্যানালগ কম্পিউটার। বলেন সবাই, বলেন আবার বলেন। ঠিক আছে, মুখস্থ করাই দিলাম। এখন তাহলে ডিজিটাল কম্পিউটার কোনগুলো? ডিজিটাল, দেখেন অ্যানালগের বাংলা কি? অ্যানালগের কিন্তু কোনো বাংলা শব্দ নেই। অ্যানালগের বাংলা অ্যানালগি, তাই না? যেমন আপেলের বাংলা কি? আপেল, তাই না? এরকমই। তাহলে ডিজিটালের বাংলা কি? ডিজিটালের বাংলা মডার্ন। মডার্নের বাংলা কি? মডার্নের বাংলা কি? মডার্নের বাংলা আধুনিক। ডিজিটালের আসলে বাংলা কি? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিজিটাল উচ্চারণ করতে দেখি। ডিজিটালের ব্যাখ্যা যদি দেই তাহলে ডিজিট থেকে আসছে ডিজিটাল, ডিজিট, তাই না? ওই যে বাইনারি ডিজিট, তাই না? আমাদের ডিজিটাল কম্পিউটারের ভিত্তি কি? 0 আর 1। তাহলে ডিজিট, এই যে ডিজিট, হ্যাঁ 0 আর 1, নাকি? ওই ডিজিট থেকে আসছে ডিজিটাল। তাহলে ডিজিট থেকে যদি ডিজিটাল আসে, বাংলায় আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি এটা হলো সংখ্যা নির্ভর শব্দ। যদি ধরে যাই আমরা সাংখ্যিক বলতে পারি, যদি এই শব্দটা খুব একটা ব্যবহৃত হয় না, আমি বলি। ঠিক আছে, ডিজিটাল বললেই অনেকে আধুনিক বলে। ঠিক আছে, আসলে ডিজিটাল প্রযুক্তির যে জিনিসগুলো আছে সেগুলো আধুনিক, যে কারণে অনেকে আমরা মনে করি ডিজিটাল মানে হচ্ছে আধুনিক, কিন্তু আসলে ডিজিট থেকে আসছে ডিজিটাল। ঠিক আছে, আচ্ছা কি বলতেছিলাম? যে ডিজিটাল মানে কি? তাহলে আধুনিক, সাংখ্যিক বলতে পারি বা সংখ্যা নির্ভর বলতে পারি। ঠিক আছে, তাহলে যাই হোক আমরা ডিজিটালের বাংলা ডিজিটাল বলতে অভ্যস্ত। ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা আমি দিলাম ডিজিট থেকে আসছে ডিজিটাল, ওই বাইনারি ডিজিট। ঠিক আছে, এখন হাইব্রিডের কিন্তু একটা বাংলা আছে। হাইব্রিড কি? তাহলে আমরা ডিজিটাল কম্পিউটার কোনগুলোকে বলবো সেটাকে একটু দেখে আসি। ডিজিটাল কম্পিউটারের সংজ্ঞা কি বলবো তাহলে? যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে সেগুলোই হচ্ছে ডিজিটাল কম্পিউটার, নাকি?
কি বলবো তাহলে? আবার বলেন, ডিজিটাল কম্পিউটার বলতে কি বুঝি? তাহলে অ্যানালগ কম্পিউটার পেলাম, যে সকল কম্পিউটার বর্তনী বা সংযোগ পদ্ধতিতে কাজ করে সেগুলো হলো অ্যানালগ কম্পিউটার। আর যেসব কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে সেগুলো হলো ডিজিটাল কম্পিউটার। ক্লিয়ার? তাহলে হাইব্রিড কম্পিউটার কাকে বলবো? যে সকল কম্পিউটার মিশ্র পদ্ধতিতে কাজ করে সেগুলো হলো হাইব্রিড কম্পিউটার, তাই না? মিশ্র পদ্ধতি মানে কি? এই যে অ্যানালগ, এই যে ডিজিটাল, দুইটাই এটার মধ্যে আছে। ঠিক আছে? দুইটাই কিন্তু এটার মধ্যে আছে। দুইটা মিক্স আপ হয়ে যদি একটা কম্পিউটার তৈরি হয় তাহলে হলো সেটা হাইব্রিড কম্পিউটার। ধরেন এটা একটা ডিজিটাল কম্পিউটার আছে, এটার মধ্যে এখন অ্যানালগের একটা ডিভাইস এনে সংযুক্ত করে দিলাম, তাহলে সেই অর্থে এটাকে আমরা এক ধরনের হাইব্রিড কম্পিউটার বলতে পারি। ঠিক আছে? তবে মূলত দুইটা টেকনোলজিটা বিল্ড আপ হবে আসলে অ্যানালগ আর হাইব্রিড মিলে, তাহলে আমরা বলতে পারবো যে ওটা হলো হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে? হাইব্রিডের একটা বাংলা শব্দ আছে, কি? হাইব্রিড শব্দের আগে পরে শুনছেন না কেউ? আগে শুনেন নাই? সবজি, হাইব্রিড সবজি আর উচ্চ ফলনশীল। হাইব্রিড সবজির বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ফলনশীল। হাইব্রিড সবজির বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ফলনশীল, এর জন্য এর লাগে উচ্চ ফলনশীল। কিন্তু হাইব্রিড শব্দটার অর্থ কি? আচ্ছা, হাইব্রিড গরু, সেটার বাংলা কি? ওটা কি উচ্চ ফলনশীল গরু? জানো কিন্তু সবাই। শঙ্কর, শঙ্কর কে জানি বলছে আসতে। ঠিক আছে? হাইব্রিডের বাংলা হলো শঙ্কর। শঙ্কর জাতের গরু বলে না? বলে কিনা মানুষ? এই যে শঙ্কর, হাইব্রিডের বাংলা হলো শঙ্কর। শঙ্কর বলতে কি বোঝায়? একাধিক কোনো কিছুর মিশ্রণ। যেমন বাচ্চাদেরকে বলে যে শঙ্কর খাবার খাওয়াইতে, শঙ্কর খাবার হজম হয় তাড়াতাড়ি। সেটা কি? খিচুড়ি, হসপচ নাকি? খিচুড়িকে শঙ্কর খাবার বলে না? এরকমই একাধিক কোনো কিছুর মিশ্রণ হলো শঙ্কর। তাহলে এখানে আমার ডিজিটাল আর অ্যানালগ দুটো মিশ্রণ হচ্ছে, এর জন্য বলা হচ্ছে হাইব্রিড বা শঙ্কর। ক্লিয়ার? তাহলে হাইব্রিড কম্পিউটারটা, অ্যানালগ কম্পিউটারটা তো এখন আমরা ব্যবহার করছি না, করছি সাধারণ সাদামাটা ভাবে আমরা খুব একটা ব্যবহার করছি না। কোনো কোনো ক্ষেত্রে অ্যানালগ কম্পিউটার ব্যবহৃত, যেমন ধরো কোনো কোনো পুরাতন মোটরসাইকেল গুলো যাদের আছে দেখবা যে ওদের ওখানে স্পিডোমিটার যেটা আছে এরকম কাটা দিয়ে স্পিড বোঝায়, তাই না? ওটা কিন্তু একটা অ্যানালগ কম্পিউটার, কারণ ওটা তো স্পিডের হিসাব রাখতেছে, গণনা করতেছে। ঠিক আছে? তারপর অনেক জায়গায় পাল্লা আছে, দাড়ি পাল্লা এরকম উপরে লাগানো থাকে, এটা কয়লা অটোমেটিক ঝুলাই দেয়, ঝুলাই দিলে এরকম কাটা নড়ে চায়, তাই না? ওজন করতেছে, ওইটা একটা অ্যানালগ কম্পিউটার। ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা অ্যানালগ কম্পিউটার, খুবই একদম ছোটখাটো কাজের জন্য কিছু কিছু ডিভাইস ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? অ্যানালগ ঘড়ি আছে কিছু কিছু। ঠিক আছে? যেহেতু ঘড়িকে তো আসলে সরাসরি কম্পিউটার হিসেবে চিন্তা করা হয় না, ঘড়ি তো ঘড়ি। ঠিক আছে? হ্যাঁ, এটা অ্যানালগ ঘড়ি, অ্যানালগ কম্পিউটার না। ঠিক আছে? যাই হোক, যেগুলো হিসাব নিকাশের ব্যাপার আছে সেগুলোকে আমরা কম্পিউটার বলতে পারবো। অ্যানালগ প্রযুক্তি অনেকগুলোর ক্ষেত্রে আছে, কিন্তু যেই কম্পিউটারগুলো যেগুলোর মধ্যে হিসাব নিকাশ আছে সেই কম্পিউটার, সেটাকে আমরা কম্পিউটার বলতে পারি। যেমন যখন স্পিড, ওটার মধ্যে একটা হিসাবের ব্যাপার আছে, তাই না? তারপরে ওজনের মধ্যে হিসাব নিকাশের ব্যাপার আছে, ঘড়ি সময়ের হিসাব। ঠিক আছে? সেই অর্থে বলা যেতে পারে, তবে ঘড়িকে তো সাধারণত কম্পিউটার বলে আমরা অভ্যস্ত না বা শুনে অভ্যস্ত না। ঠিক আছে? তাহলে ডিজিটাল কম্পিউটার তো আমরা দেখতেই পাচ্ছি, সেগুলো আমাদের সামনে আশেপাশে যত কম্পিউটার এখন আছে সবই কিন্তু ডিজিটাল কম্পিউটার। আর হাইব্রিড কম্পিউটার এটা হলো দুইটার মিশ্র। দুইটা তাহলে কেন দরকার? অ্যানালগ যেহেতু এখন দরকার পড়ে না, তাহলে দুইটার কেন দরকার পড়ে? দুইটার দরকার পড়ে সাধারণত স্পেশাল কোনো কাজ, হ্যাঁ, মানে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ যেখানে আমার অ্যানালগ একটা জিনিস দরকারি, কিন্তু সেটা ডিজিটাল পদ্ধতিতে করা যাচ্ছে না। এবং কিছু কাজ আছে ওটার মধ্যে অ্যানালগে করতে হবে, কিছু কাজ আছে ডিজিটালে করতে হবে। সাধারণত গবেষণার ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে এই ধরনের কম্পিউটারগুলো বেশি ব্যবহৃত হয়। আর আমাদের আশেপাশে যদি প্যাথোলজিক্যাল ডিভাইসের ইসিজি করে যেটা দিয়ে, ঠিক আছে, ওই মেশিনটাকে আমরা একটা হাইব্রিড কম্পিউটার বলতে পারি। আমাদের ইসিজি যে হিসাব নিকাশ করতেছে ওখানে কিন্তু সংযোগ পদ্ধতিতে আমাদের শরীরের ডাটা কালেক্ট করতেছে, তাই না? আমাদের শরীরের পালস, তাপমাত্রা সব কিন্তু সংযোগ না দিয়ে সে স্ক্যান করে কিন্তু করতে পারতেছে। ঠিক আছে? ওই অর্থে ওটাকে আমরা একটা হাইব্রিড কম্পিউটার
বলতে পারি। ক্লিয়ার? তো এই হইল টোটাল আমাদের কম্পিউটারের প্রকারভেদ। এখন এই যে কম্পিউটারের প্রকারভেদ আমরা দেখলাম, এই কম্পিউটারের প্রকারভেদের মধ্যে আবার আমরা কোনটা ইউজ করছি এখান থেকে, তাহলে অফিসিয়াল কাজের জন্য আমরা তো অফিস অ্যাপ্লিকেশন শিখছি, অফিসিয়াল কাজের জন্য আমরা ইউজ করব, বলেন সবাই কোনটা ইউজ করব? ডিজিটাল কম্পিউটার। তো ডিজিটাল কম্পিউটারে কিন্তু আবার প্রকারভেদ আছে, ডিজিটাল কম্পিউটারে আবার প্রকারভেদ আছে। তাহলে ডিজিটাল কম্পিউটারে কয় প্রকার কে বলতে পারবা? ডিজিটাল কম্পিউটার কয় প্রকার বলেন তো? ডিজিটাল কম্পিউটার কয় প্রকার? খুবই লজ্জা, বারবার লজ্জা, কি করবো তোমাদের লজ্জা দিয়ে যদি মানে জাগাইতে পারি ভবিষ্যতে লেখাপড়া ঠিক করে করো, ঠিক আছে? এত সবাই পড়ে আসলে একজন বলতে পারলাম না। এখানে কতজন আজকে প্রেজেন্ট? কতজন? প্রায় 25 জন থেকে 3 জন আসলে 23 জন, 23 জন এখানে উপস্থিত। হ্যাঁ হয় নাই কি কি আজ প্রকার কি বলছো তুমি? 4 প্রকার। আচ্ছা গুরু যোগ কাছাকাছি গেছে। ডিজিটাল কম্পিউটার বেসিক্যালি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক নাম্বার হলো সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার। 2 নম্বরে হলো কি? মেইন ফ্রেম, মেইন ফ্রেম। হ্যাঁ মেইন ফ্রেম কম্পিউটার। 3 নম্বরে হচ্ছে মিনি কম্পিউটার। 4 নম্বরে হচ্ছে মাইক্রো কম্পিউটার। ওকে, এই হচ্ছে 4 ধরনের ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কয় প্রকার? আবার বলেন ডিজিটাল কম্পিউটার কয় প্রকার? কি কি? আমার সাথে বলেন সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। আবার বলেন সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। গুড। তাহলে এই যে 4 ধরনের কম্পিউটার আছে, এগুলো সবগুলোর প্রযুক্তিগত তো আর কোনো পার্থক্য নাই। প্রযুক্তিগত কোনো পার্থক্য আছে যে না এটা অ্যানালগ এটা ডিজিটাল, এরকম তো নাই, সবগুলোই ডিজিটাল, কারণ আমরা তো প্রকারভেদই করছি ডিজিটালের। তাহলে প্রযুক্তিগত এখানে কোনো পার্থক্য নাই। তাহলে এখানে পার্থক্য কি? কিসের ভিত্তিতে 4টা আলাদা? হ্যাঁ হ্যাঁ কাজ এবং আকার আকৃতি। তার মানে কম্পিউটারের কর্মক্ষমতা এবং আকার আকৃতি, কম্পিউটারের কার্যক্ষমতা এবং আকার আকৃতির উপর বেস করে ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো ডিজিটাল কম্পিউটারকে ভাগ করা হয়েছে কিসের উপরে? কার্যক্ষমতা ও আকৃতি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে সকল ডিজিটাল কম্পিউটার কার্যক্ষমতা এবং আকৃতিতে সবচেয়ে বড় সেটা হলো সুপার কম্পিউটার। এটা আকারেও বড়, কাজের শক্তিও অনেক বেশি, ক্ষমতাও অনেক বেশি, কাজের ক্ষমতাও অনেক বেশি। ঠিক আছে? এখন তারপরে এখন তো আসলে ডে বাই ডে সবকিছু মাইক্রো টেকনোলজিতে চলে আসতেছে না, সবকিছু ছোট টেকনোলজি চলে আসছে। হয়তো এক সময় আসবে, এমন একটা দিন আসবে যেদিন সুপার কম্পিউটারের আকৃতি তো অনেক বড়, এটা হয়তো নাও বলতে হইতে পারে। ঠিক আছে? এটা আমার ধারণা আর কি, যে এখন পর্যন্ত আমরা বলতেছি বা বলছি যে সুপার কম্পিউটার হচ্ছে আকৃতি এবং ক্ষমতা বা কার্যক্ষমতাতে সবচেয়ে বড়। কিন্তু কার্যক্ষমতা হয়তো বড়ই থাকবে, তাহলে তো সুপার হইতে পারবে না। কিন্তু আকৃতি হয়তো একসময় আস্তে আস্তে এমন টেকনোলজি হয়তো আসবে যে আকৃতি একসময় ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, তাহলে মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটারের তুলনায় কার্যক্ষমতা আরেকটু কম এবং আকৃতি তো আরেকটু ছোট। ঠিক আছে? আবার মিনি কম্পিউটার মেইন ফ্রেমের তুলনায় আরেকটু ছোট এবং কার্যক্ষমতা আরেকটু কম। আর মাইক্রো কম্পিউটার হচ্ছে সবচাইতে আকৃতিতে ছোট এবং কার্যক্ষমতা। ক্লিয়ার? তাহলে কার্যক্ষমতা এবং আকার আকৃতি অনুসারে যখন বলা হয়েছে তখন বোঝাই যাচ্ছে যে এইভাবেই হচ্ছে এটা পার্থক্য করা হয়েছে। ঠিক আছে? তাহলে এইখানে এই যে 4টা যে কম্পিউটার আছে, আমরা অফিসিয়াল কাজের জন্য কোনটা ইউজ করব? কোনটা ইউজ করতে চাই? সুপার কম্পিউটার নাকি? হাসনা বলছে সুপার কম্পিউটার, সবাই তো ভালোটাই চায়। হ্যাঁ, আমাকে বেশিটা দাও, বেশি ক্ষমতাটা দাও নাকি?
মনে করো তোমাকে যদি একটা ঘোড়া বাছাই করতে দেওয়া হয়, রাস্তা বলে নিয়ে বললো তুমি কোন ঘোড়াটা নিবা, বিশাল আরাবিয়ান ঘোড়া যেগুলো আছে, আরাবিয়ান হর্স, বিশাল শক্তিশালী, তোমার দিয়েছে হ্যাঁ এটাই আমি নিব, বলছে যাও নিয়ে যাও। ঘোড়ার মধ্যে উঠছো, ঘোড়া এমন কি করছে তুমি ওইটা একটু শুনবে, ঘোড়া মেনটেন করার ক্ষমতা আমার নাই, তাহলে বুঝতে হবে যে আমাদের ওইটাই নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, সবসময় সবটা চাইলেও কিন্তু বিপদ, হ্যাঁ, সবসময় বেশি ক্ষমতাটা চাওয়া যাবে। তো যাই হোক, আমরা অফিসিয়াল কাজের জন্য যেটা ইউজ করতেছি বা পার্সোনাল লেভেলে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, সবচেয়ে কম ক্ষমতারটাই আমরা ইউজ করছি। ক্লিয়ার? তাহলে আমরা অফিস আদালত বা ব্যক্তিগত কাজের জন্য যেসব কম্পিউটার ইউজ করছি সেটা হলো মাইক্রো কম্পিউটার। ক্লিয়ার? এখন তোমার কথা হলো স্যার অফিসিয়াল কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ, তাহলে আমরা তো সুপারটা ইউজ করতে পারতাম। হ্যাঁ, আসলে বিষয়টা হলো এটার কার্যক্ষমতা কম, কিন্তু অফিসিয়াল কাজের জন্য এটার কার্যক্ষমতা কম না। অফিসিয়ালি কাজ করার জন্য আমার যতটুকু ক্ষমতা দরকার তার মোটামুটি সব ক্ষমতাই তার আছে এবং তার থেকে বেশি ক্ষমতা আছে, ঠিক আছে। মনে করো এক জায়গায় তোমার একটা পোস্টে চাকরিতে লোক নিবে, সেখানে লাগবে ম্যাট্রিক পাস, তো তুমি নিয়ে নিছো ইন্টারমিডিয়েট পাস, তাহলে সমস্যা আছে? সমস্যা তো নাই। তুমি বলে না মাস্টার্স পাস নিতে পারতাম, ঠিক আছে, তোমার মাস্টার্স পাস দরকার নেই, ম্যাট্রিক পাস হলেই চলে, তো ইন্টারমিডিয়েট আছে। তো ঠিক এরকমই আমার অফিসিয়াল কাজের জন্য মাইক্রো কম্পিউটারের যে ক্ষমতা আছে সেটাই তো আমরা পুরোটা ইউজ করতে পারি না, তাই না? কারণ একজন কম্পিউটারে যখন একটা লোক ইউজ করতেছে, সে দেখা গেছে শুধু হিসাব নিকাশের কাজই করে। যে অফিসে কাজ করতেছে, যে হিসাব রক্ষক, সে শুধু হিসাব নিকাশের কাজই করতেছে, সে ওটাতে গ্রাফিক্স ডিজাইন করে না, সে ওটা দিয়ে টাইপিং করে না। আরেকজন আবার দেখা গেছে অফিসে ডাটা রাখার জন্য কাজ করে, সে শুধু ওটাতে ডাটা রাখার কাজই করতেছে, ডাটা বেজের কাজই করতেছে। আরেকজন শুধু পাওয়ার পয়েন্টের কাজই করতেছে, গ্রাফিক ডিজাইনার শুধু গ্রাফিক ডিজাইন করতেছে। কিন্তু ওই কম্পিউটারগুলো দিয়ে তো সব কাজই করা যায়, তাই না? তাহলে ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা কাজ করছে, সেই অর্থে এটা কিন্তু অনেক ক্ষমতা, তাই না? সেই ক্ষমতাগুলো কিন্তু কেউ পূর্ণাঙ্গ ব্যবহারই করছে না। কোনো ব্যক্তি একটা কম্পিউটারে যত ধরনের কাজ করে সব কাজ কিন্তু একটা কম্পিউটারে করে না। ক্লিয়ার? তো এখন গতির একটা ব্যাপার আছে, স্পিডের একটা ব্যাপার আছে। স্পিডও আমাদের কাজের জন্য যতটুকু দরকার মোটামুটি এটার স্পিড তার থেকে বেশি আছে। তারপরে ডে বাই ডে স্পিড আরো ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, আমরা কম্পিউটার ডে বাই ডে কিন্তু স্পিড আরো ডেভেলপ হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আরো স্পিডি কম্পিউটার পেতে পারি। সেটা মাইক্রো কম্পিউটারের মধ্যে কিন্তু স্পিড কম বেশি ব্যাপার আছে, ঠিক আছে। সুপার কম্পিউটারের গতি তো মাইক্রো কম্পিউটার দরকার নেই, ঠিক আছে। এখন সুপার কম্পিউটারের কাজের ব্যাপারটা কিরকম? সুপার কম্পিউটার হচ্ছে অ্যাট এ টাইম অনেক বেশি কাজ করতে পারে। হয়তো সে 1000 কমান্ড একসাথে নিতে পারে, বা 1000 ডিভাইসকে একসাথে সংযুক্ত করতে পারে, বা 1 লক্ষ ডিভাইসকে একসাথে সংযুক্ত করতে পারে, এই ধরনের বিষয়। যেমন আমরা যদি হলিউড মুভিগুলো দেখি না, আমরা হলিউড মুভির মধ্যে দেখায় যে ধরেন যে ওই একটা গাড়ি, ক্রিমিনালের গাড়ি, হ্যাঁ, একজন সন্ত্রাসের গাড়ি পালাচ্ছে গাড়ি নিয়ে, আর পুলিশ প্যাঁ 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 করে পুলিশ সব পিছনে পিছনে ছুটতেছে, আবার এদিকে আরেক ভিলে করে মারার জন্য ঘুরতেছে, আরেকজন আবার বাঁচানোর জন্য ঘুরতেছে, নাকি এরকম হয় না? মুভির ভিতরে আমরা দেখি না? তো সেটা আবার থানায় বসে বসে একজন আবার ওটা জুম করে করে দেখতেছে গাড়ি কোন দিকে যায়, হ্যাঁ, ওভার ডিরেকশন দিতেছে, এটা তো ডানে গেছে, এটা বামে গেছে, সব গাড়িগুলো দেখা যাচ্ছে, তাই না? এই যে বিষয়গুলো। তারপর ট্রাফিক সিস্টেম যদি আমরা দেখি, উন্নত মানের যে ট্রাফিক সিস্টেম, সেগুলো উন্নত বিশ্বে তো দেখা গেছে যে মনে করেন আমেরিকা কত বড় দেশ, তাই না, কত বড় বড় শহর, সেইখানে গাড়িও তো লক্ষ লক্ষ গাড়ি চলে, সমস্ত গাড়িগুলোকে ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করতেছে, তাই না? এখন তো সবগুলো গাড়ির মধ্যে কম্পিউটার ডিভাইস আছে, কোন গাড়ি যাচ্ছে, কোন গাড়ি আসতেছে, হ্যাঁ, কোন গাড়ির স্পিড কত, কোন গাড়ির স্পিড কম আছে, কোন গাড়ি ট্রাফিক রুলস ভঙ্গ করছে, তাই না? এই ধরনের কে জেব্রা ক্রসিং পার হয়ে চলে গেল, কে ট্রাফিক সিগন্যাল মানলো, কে মানলো না, সমস্ত কাজগুলো কিন্তু একটা কম্পিউটার মনিটর করতেছে, বুঝছে না? তো এই জাতীয় বিশাল কাজ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডিভাইস একসাথে কাজ করবে, অনেক কমান্ড একসাথে বাস্তবায়ন করতে হবে, এক্সিকিউট করতে হবে, সেই সব জায়গায় হলো এই সুপার কম্পিউটার কাজ করে। ক্লিয়ার? এবং বাংলাদেশে আমার জানা মতো এখন পর্যন্ত কোনো সুপার কম্পিউটার নাই, ঠিক আছে। বাংলাদেশে মেইন ফ্রেম কম্পিউটার আছে, হ্যাঁ, সুপার কম্পিউটার নাই। তো অনেকেই বলে থাকে যে বাংলাদেশে সুপার কম্পিউটার আছে, গুগলে সার্চ দিলেও আগে একটা দেখাই, তখন দেখেন, কিন্তু আসলে এটা সুপার কম্পিউটার নয়, মেইন ফ্রেম, ঠিক আছে। মেইন ফ্রেম কম্পিউটারটা আমাদের বিসিসি ভবনে আছে, হ্যাঁ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ভবনে আছে, ঠিক আছে। তো যাই হোক, তো মাইক্রো কম্পিউটারকে ব্যক্তিগতভাবে ইউজ করা হয়, তাই না, ব্যক্তিক পর্যায়ে ইউজ করা হয়, এর জন্য এটাকে বলা হয় পার্সোনাল কম্পিউটার। তো পার্সোনাল কম্পিউটারকে শর্ট ফর্ম করলে আসে
পিসি, পিতে পার্সোনাল, সিতে কম্পিউটার। অনেকে বলে না আমার পিসিটা খারাপ হয়ে গেছে, পিসি মানে কিন্তু মাইক্রো কম্পিউটারকে পিসি বলা হচ্ছে। ব্যক্তিগত তোমার যে কম্পিউটার সেটা হলো পিসি। পিসি মানে পার্সোনাল কম্পিউটার। পিসি মানে কি? পিসি মানে কি? পিসিটা ল্যাপটপও হইতে পারে, ডেস্কটপও হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ঠিক আছে, এনিথিং। আমার মোবাইলটাও আমার পিসি হইতে পারে, ঠিক আছে। এখন তো স্মার্টফোন গুলো একটা পিসি কম্পিউটার, ঠিক আছে। তো এই হলো বিষয়। তাহলে এখানে আমরা ইউজ করছি মাইক্রো কম্পিউটার, ঠিক আছে। তো মাইক্রো কম্পিউটারের আবার কিন্তু প্রকার আছে। মাইক্রো কম্পিউটার কয় প্রকার? মাইক্রো কম্পিউটার কয় প্রকার? 5 প্রকার। কি কি? মাইক্রো কম্পিউটার এই যে বলছে 5 প্রকার, তাই না? এটা ভুল না, কিন্তু মাইক্রো কম্পিউটারকে এক এক বইয়ে এক এক লেখক এক এক ভাবে বিভক্ত করেছেন আর কি, ঠিক আছে। কেউ 5 প্রকার বলছে, কেউ 6 প্রকার বলছে, কেউ 4 প্রকার বলছে, কেউ 2 প্রকার বলছে। এখন বিষয়টা হলো আমাকে মাইক্রো কম্পিউটারের আন্ডারে যতগুলো কম্পিউটার আছে, যত ধরনের কম্পিউটার, সবগুলো তো আমার আলোচনা আনতে হবে, তাই না? তো সেই অর্থে আমরা যদি বেসিক্যালি ভাগ করতে যাই, আমি যেটা পছন্দ করি, আমার যেটা পছন্দ সেটা হচ্ছে বেসিক্যালি মাইক্রো কম্পিউটার 2 প্রকার। কয় প্রকার? সরি 3 প্রকার। বেসিক্যালি 3 প্রকার। কয় প্রকার বললাম? 3 প্রকার। এক নাম্বার হচ্ছে ডেস্কটপ। আমি বললাম যে বই পুস্তকে বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ, আপনি বই দেখলে হবে না, ঠিক আছে, আমারটার সাথে মিলবে না। বই এক এক বই এক এক বলছে, আপনার বইটা পড়েন, সমস্যা নেই, এটা ভুল না, হ্যাঁ, আমারটা যে ভুল সেটাও না, কিন্তু আমি এটা আমার মতো করে ক্লাসিফিকেশন করছি। আমার কাছে এটাই বেশি কমফোর্টেবল মনে হয়, এবং মনে হয় এটাতে বেশি বিস্তারিত বলা যায়। কোনো বইতে আপনি 4-5 প্রকার পাবেন। যেন আপনাদের বইতে কি কি আছে বলেন দেখি? সুপার মাইক্রো, তারপরে কি আছে? ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ। আচ্ছা, ডেস্কটপ, ল্যাপটপ, সুপার মাইক্রো। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা বলতেছি ডেস্কটপ, 2 নম্বরে হলো ল্যাপটপ, হ্যাঁ। ওখানে সুপার মাইক্রো বলছে, আমি 3 নম্বরে বলতে চাই পিডিএ। পিডিএ, এটা বড় হাতের হবে, ওকে। তাহলে ওখানে সুপার মাইক্রো লিখছে, তাই না? যাই হোক, এখানে আমরা বলতেছি ডেস্কটপ, ল্যাপটপ, পিডিএ। তাহলে মাইক্রো কম্পিউটার প্রধানত কয় প্রকার? মাইক্রো কম্পিউটার প্রধানত কয় প্রকার? কি কি? ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, আর হলো পিডিএ। ওকে, পিডিএ এর মানে কি? পিডিএ মানে হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। বলেন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এই যে আজকে যারা এগুলো লেখেন নাই, তারা যে কি বিপদে পড়বেন, ঠিক আছে, এই বিপদের কোনো হাত পাও নাই, মানে পরে নাকের যন্ত্রণা লেখা হবে, মনে রেখে। যারা লেখেন নাই তারা মহা বিপদে পড়বেন, বলে দেবো। কারণ আজকের এই ক্লাস থেকে কমপক্ষে 10টা প্রশ্ন থাকবে পরীক্ষা, ঠিক আছে। ভিডিও দেখার আবার সময় হবে, পুরো ভিডিও দেখা তোমার 2 ঘন্টা ক্লাস করলে আবার তোমাকে 2 ঘন্টায় ক্লাস করতে হবে। পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে মাইক্রো কম্পিউটার 3 প্রকার। কি কি? ডেস্কটপ কম্পিউটার, বলেন, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পিডিএ। পিডিএ মিনিং হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, বলেন, আবার বলেন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ব্যক্তিগত ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখন ডেস্কটপ তো আমরা চিনি, এই যে কম্পিউটার, এগুলো হলো ডেস্কটপ। এইখানে কিন্তু আমাদের প্রযুক্তি ডিজিটাল সবগুলোই, নাকি? তাহলে কার্যক্ষমতা মাইক্রো, তার মানে এখানে কার্যক্ষমতা সেম, ওকে। মানে কার্যক্ষমতা সেম বলতে একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যেই তাহলে থাকবে, ওই রেঞ্জের ভিতরে আবার কম বেশি হইতে পারে, ঠিক আছে। মানে আমি এই ঘরেই আছি, এখানেও থাকতে পারি, ওইখানেও থাকতে পারি, ঠিক আছে, এরকম। তো সেখানে এখানে কার্যক্ষমতার কোনো পার্থক্য নাই। তাহলে এইখানে পার্থক্য একমাত্র আকার আকৃতি, ঠিক আছে। তবে পিডিএতে এখন কার্যক্ষমতা একটু এদিক সেদিক হচ্ছে। যাই হোক, ডেস্কটপ, ল্যাপটপ, সুপার মাইক্রো, বা আমি বলতেছি পিডিএ। এখন ডেস্কটপ হলে যেগুলো, ডেস্ক শব্দের অর্থ টেবিল, টপ মানে উপরে, ওই বিবেচনা করে নামটা দেওয়া হয়েছে। টেবিলের উপরে রেখে ব্যবহার করার একটা উপযুক্ত কম্পিউটার, ঠিক আছে। কিন্তু আমি যদি মাটিতে রাখি তাহলে তো দোষ হবে, দোষ হবে।
তারপর আছে ল্যাপটপ। ল্যাপস মানে কি? ল্যাপস মানে হলো কোল। এই যে উপরি ভাগকে আমরা এভাবে নিয়ে করে নিয়ে ব্যবহার করি নাকি? করি না নাকি? এই জন্য বলা হয় ল্যাপসের উপরে রেখে আর ব্যবহার, টপ মানে কি উপরে, কোলের উপরে রেখে ব্যবহার করা যায়। এই জন্য বলা হয়েছে ল্যাপটপ। ল্যাপটপ আমি টেবিলে রাখছি, ডেস্কটপ পেয়েছি, ঠিক আছে? যাই হোক, এগুলো হলো নাম। হ্যাঁ, একজনের নাম দিছে পরি, আসলে তো পরি না। আমাদের কথা বলছে বাদশাহ রিক্সা চালায়, তাই না? বাদশাহ রিক্সা চালাবে না, ঠিক আছে? এলো বিষয়। তো যাই হোক, ওই জায়গা থেকে নামের বিবেচনাটা ভিন্ন। হ্যাঁ, নাম দিয়ে আবার ওটাকে জাস্টিফাই করা যাবে না যে ওর নাম বাদশাহ রিক্সা চালায় কেন, নাম দিয়ে জাস্টিফাই করা যাবে না, ঠিক আছে? নাম দিয়ে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো পিডিএ হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কোনগুলো? এই যে আমরা মোবাইল ইউজ করতেছি, ট্যাব ইউজ করতেছি, তারপরে তোমার পকেট পিসি আছে, পাম টপ পিসি আছে। হ্যাঁ, পিডি এর ভিতর কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে। আমি একটু পিডি এর বিষয়গুলো বলি। পিডি এর ভিতরে আমরা কি কি বিবেচনা করতে পারি? পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের ভিতরে হ্যান্ড হেল্ডেড যে কম্পিউটারগুলো আছে, হ্যান্ড হেল্ডেড বা ওই যে বলতে সুপার মাইক্রো। হ্যাঁ, সুপার মাইক্রোর ভিতরে কি কি আছে? হ্যাঁ, সেগুলো কি কি আছে? আমরা যেমন এক ফার্স্টে বলতে পারি যে নোটবুক, ঠিক আছে? নোটবুকটা আসলে ল্যাপটপের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, অনেকে নোটবুকটাকে আবার আলাদা ধরে, ঠিক আছে? অনেকে কম্পিউটার বলে, এই যে মাইক্রো কম্পিউটারকে 5 প্রকার 6 প্রকার দেখায় দেয়। তারা কি বলে? ল্যাপটপ, ডেস্কটপ, হ্যাঁ, নোটবুক, তারপরে বলে হলো স্মার্টফোন, হ্যাঁ, ট্যাবলেট পিসি, পকেট পিসি, পাম টপ, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে। যেমন ধরো আমাদের স্মার্টফোন আছে নাকি? স্মার্টফোন, তারপরে পাম টপ, তারপরে ট্যাবলেট পিসি। যেমন আরো 7-8 বছর আগে যদি বলতাম ট্যাবলেট পিসি, স্যার কি কোন ট্যাবলেটের মতন পিসি খায়, এরকম বলতো। এখন কিন্তু ট্যাবলেট বা ট্যাব, ঠিক আছে? তারপরে পাম টপ, পিসি, পকেট পিসি ইত্যাদি, এরকম বহু নাম আছে। হ্যাঁ, এগুলো আসলে বাণিজ্যিক নাম, কার্যক্রম ধরতে গেলে প্রায় একই, মডেল অনুসারে নামগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? তুমি স্মার্টফোন দিয়ে যা করতে পারবা, ট্যাবলেট পিসিতে তাই করতে পারবো, বলো না? আকার আকৃতিতে একটু বড় ছোট, কিছু ফিচার কম বেশি থাকে, এই হলো বিষয়। তো এই জাতীয় যতগুলো কম্পিউটার আছে, নোটবুক, হ্যাঁ, নোটবুকটা কেউ কেউ এটার মধ্যে ফেলে, কেউ আবার আলাদা ল্যাপটপের মধ্যেই, ল্যাপটপের দুই প্রকার করে, ঠিক আছে? তো দুই প্রকার করলে ওইটাকে ল্যাপটপ আর নোটবুক হিসেবে দেখায়, ঠিক আছে? তো এই হলো কম্পিউটারের প্রকারভেদ। কটা বাজে? 5 মিনিট সময় আছে, ঠিক আছে? তাহলে এই হলো কম্পিউটারের প্রকারভেদ। ক্লিয়ার? তাহলে কম্পিউটার প্রধানত কয় প্রকার পেলাম আমরা? 3 প্রকার। কম্পিউটার প্রধানত কয় প্রকার? কি কি? আচ্ছা, আমরা ব্যবহার করবো ডিজিটাল কম্পিউটার। তাহলে ডিজিটাল কম্পিউটার কয় প্রকার? কি কি? আচ্ছা, তারপরে মাইক্রো কম্পিউটার কয় প্রকার? কি কি? আচ্ছা, গুড। তাহলে মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম অনেক কিছু, তাই না? তো আজকের মতো এখানেই থাকুক।